আবারও 2025 উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের আরেকটি নতুন ভিডিওতে আজকে স্বাগত জানাই। আজকের যে ভিডিওটি হতে চলেছে সেটি হলো তোমাদের যে ইতিহাস বই রয়েছে সেই ইতিহাসের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে। তো চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। আর আমার এই চ্যানেলে যদি তোমরা অন্য যে সাজেশনগুলি রয়েছে অন্য যে বিষয়ের সেগুলি যদি তোমরা না দেখে থাকো তাহলে তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। আর এগুলি যদি তোমরা এই সাজেশনগুলো যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে যেতে পারো। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো দেখো, প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলির উত্তর তোমরা করে রাখবে। দেখো, 1 নম্বরে যেটি রয়েছে সেটি হলো মিথ বলতে কী বোঝো, মিথ ও কিংবদন্তির মধ্যে পার্থক্য নির্দেশন করো। 2 নম্বরে যেটি রয়েছে সেটি হলো মিথ বা উপকথা ও লেজেন্ড বা পুরা কাহিনী বলতে কী বোঝো, অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কীভাবে রূপদান করেছিল। এগুলির এছাড়াও তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। 3 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, দেখে নাও, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি বলতে কী বোঝো বা বোঝায়, আধুনিক ইতিহাস রচনার উপাদানগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। 4 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও, ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব কী, পেশাদারি শাখা হিসেবে সংক্ষেপে ইতিহাসের গুরুত্ব আলোচনা করো। তো দেখো, এই পেশাদার ইতিহাসের যে ধারণাটি এটা কিন্তু এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ আছে। 4 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে, পেশাদারি শাখা হিসেবে ইতিহাসের সংক্ষিপ্ত যে গুরুত্ব সেটি আলোচনা করো। এটি তোমাদের টেস্টে বা ফাইনালে আসার সম্ভাবনাটা অনেকটা বেশি রয়েছে, অতএব এই প্রশ্নটির উত্তরটি প্রত্যেকেই করে রাখবে। তারপর দেখো, এখানে আরেকটি রয়েছে 5 নম্বর দাগে, পেশাদার ইতিহাস বলতে কী বোঝায়, অপেশাদার ইতিহাসের সঙ্গে পেশাদার ইতিহাসের পার্থক্য আলোচনা করো বা সম্পর্ক কী। এটি তোমাদের প্রথম অধ্যায় থেকে যে 5টি প্রশ্ন দেওয়া হয়েছে এখান থেকে তোমরা এগুলি প্রত্যেকে রেডি করে রাখবে। আর সম্ভব হলে আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর করে দেব। তারপর দেখো, 2 নম্বর দাগে যে প্রশ্নটি 2 নম্বর অধ্যায়ে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি দেখে নাও। দেখো, 1 নম্বরে যেটি রয়েছে সেটি হলো সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো, সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো। 2 নম্বরে রয়েছে উপনিবেশবাদ বলতে কী বোঝো, এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো। 3 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো উপনিবেশবাদের রাজনৈতিক ভিত্তি সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো। এছাড়া 5 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে 5 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন লেনিন তত্ত্ব আলোচনা করো। এটি কিন্তু তোমাদের এই বছরের জন্য গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের উত্তরটা প্রত্যেকেই করে রাখবে। এই যে 5টি প্রশ্ন এইগুলি ছিল 2 নম্বর যে অধ্যায় সেখান থেকে। এরপর 3 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নের উত্তরগুলি রেডি করে রাখবে। দেখে নাও, সিরাজ উদ্দৌলা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে বিবাদের কারণ নির্দেশনা করেন বা এটি একটু ঠিক করে দেখে নেবে। তারপর দেখো, 2 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো পলাশী ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করো। অথবা দেখো, পলাশী ও বক্সারের যুদ্ধের গুরুত্বের তুলনামূলক আলোচনা করো। 3 নম্বরে আছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজ্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। তো দেখো, এখানে 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি গুরুত্বপূর্ণ বলা চলে। এই প্রশ্নের উত্তরটি তোমরা করে রাখবে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্ন 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে 3 নম্বর অধ্যায়ের 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটির উত্তরটা তোমরা প্রত্যেকেই ঠিকঠাক করে রেডি করে রাখবে। দেখো, 4 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি আলোচনা করো, ভারতের অর্থনীতি এর প্রভাব কী ছিল। আর 5 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ভারতে অবস্থায়ীকরণের কারণগুলি কী, ভারতের অর্থনীতির উপর এর প্রভাব আলোচনা করো। এই যে 5 নম্বর যে প্রশ্নটি রয়েছে এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও আরও যেটি রয়েছে, দেখো 6 নম্বর দাগে ভারতের 6 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। 7 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো নানকিন ও টিয়েনসেনের সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো। তো দেখো, এখানে 6 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে। এরপর দেখো, 4 নম্বর যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে যে প্রশ্নগুলি তোমরা রেডি করে রাখবে সেটি হলো সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। 2 নম্বরে যেটি রয়েছে সেটি হলো আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। 3 নম্বরে ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও। অথবা এই প্রশ্নটি আবার ঘুরিয়ে দিতে পারে, ব্রিটিশ শাসনে ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও। এখান থেকে কিন্তু এই যে অথবা যে প্রশ্নটি রয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও আরেকটি প্রশ্ন রয়েছে সেটি হলো চীনের 4টা মে আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এখান থেকে 4টি তোমরা রেডি করে রাখবে। তার মধ্যে ব্রিটিশ শাসনে ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ এটি কিন্তু আসার সম্ভাবনাটা অনেকটাই রয়েছে।
এরপর দেখো পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলি রেডি করে রাখবে সেটি হলো 1909 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের পটভূমি ব্যাখ্যা করো, এই আইনের ত্রুটিগুলি আলোচনা করো। এবার 2 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো 1919 সালে ভারত শাসন আইনের বৈশিষ্ট্য ও ত্রুটিগুলি আলোচনা করো। এরপর 3 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল, গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিলেন, এটি 3 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো 4 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো 1913 সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল, এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। এটি আবার ঘুরিয়ে আসতে পারে অথবা দিয়ে দেখে নাও। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল, এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া আলোচনা করো। এবার 5 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও, কোন পরিস্থিতিতে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল, এর ফলাফল কী ছিল বা কী হয়েছিল। এখান থেকে প্রশ্নের উত্তরগুলি তোমরা রেডি করে রাখো প্রত্যেকে। এরপরে দেখো আরও 6 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো, এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এরপর দেখো 6 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে 6 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলি রয়েছে এবং এগুলি তোমরা রেডি করে রাখবে। ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই আন্দোলনের মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এবার 2 নম্বর দাগে যে প্রশ্নগুলি রয়েছে বা প্রশ্নটি রয়েছে সেটি হলো 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো। 3 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে অথবা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আজাদ হিন্দ ফৌজের গুরুত্ব নির্ণয় করো। এরপর দেখো হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। এখান থেকে 6 নম্বর অধ্যায় থেকে এই যে 4 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা করে রাখবে। এরপর দেখো সপ্তম যে অধ্যায় রয়েছে এখান থেকে যে প্রশ্নগুলি তোমরা রেডি করে রাখবে। দেখো 1 নম্বরে রয়েছে ঠান্ডা লড়াই বলতে কী বোঝায়, ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো, ক্রুমের নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বরে রয়েছে সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। এবার 4 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কোরিয়া যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো, এই প্রশ্নটা আবার ঘুরিয়ে আসতে পারে। কোরীয় যুদ্ধের 1950 খ্রিস্টাব্দের ফলাফল ও তাৎপর্য কী ছিল। এবার দেখো 5 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো জোট নিরপেক্ষ নীতি কী ছিল, জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্যগুলি আলোচনা করো। এবার 8 নম্বর যে অধ্যায়টি রয়েছে লাস্ট যে অধ্যায় সেখান থেকে যে প্রশ্নগুলি তোমরা রেডি করে রাখবে দেখে নাও। উপনিবেশীকরণ বলতে কী বোঝায়, এর সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। এরপরে রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও, এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল, এটি 2 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো 3 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো স্বাধীন ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার পটভূমি ব্যাখ্যা করো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল্যায়ন করো। এরপর 4 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। তো এই ছিল তোমাদের উচ্চ মাধ্যমিকের যে সাজেশন, অধ্যায়ভিত্তিক যে সাজেশন, এগুলি হলো অধ্যায়ভিত্তিক সাজেশন এবং এই যে সাজেশনগুলি তোমাদেরকে দেওয়া হলো এর উত্তরগুলি খুব শীঘ্রই নিয়ে আসা হবে। তার জন্য চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা প্রত্যেকে একটি করে লাইক করে দাও। আজকের ভিডিও এই পর্যন্তই।